ওয়েলকাম ভিউয়ার্স, আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারের যে প্রথম কবিতাটি আছে ওই কবিতার প্রশ্ন উত্তরগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পড়াশোনা সম্পর্কিত আমার আপলোড করা সমস্ত ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য। তাহলে দেখো ভর দুপুরের তোমাদের হাতে কলমের প্রশ্নগুলি দেখে নাও। তো দেখো একের দাগের কি আছে, একের এক, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? উত্তরটা হবে এখানেই লেখা আছে, দেখবে লেখক পরিচিতিতে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান হলো বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। ঠিক আছে, এবারে একের দুয়েরটা দেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম, একটা লিখবে উলঙ্গ রাজা আর একটা লিখবে কলকাতার যিশু। ঠিক আছে, এরপরে দেখো দুয়ের এক কী আছে, দুয়ের এক আছে অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তরটা দেখে নাও। এইভাবে তোমরা লিখবে, গরমকালের দুপুরে পথিকজন অসৎ গাছের তলায় বসে প্রখর রোদ থেকে কিছুক্ষণের জন্য মাথা বাঁচায় বলে এই অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো দুয়ের প্রশ্নটা কী ছিল, দুয়ের দুই, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? ঠিক আছে, তো দেখো উত্তরটা, রাখালরা গাছের তলায় শুয়ে মেঘগুলোকে আকাশ ছুঁয়ে যেতে দেখছে। ঠিক আছে, এরপরে দেখো তিনেরটা কী আছে, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? ঠিক আছে, তো তোমরা উত্তরটা এইভাবে লিখবে, নদীর ধারে কোনো একজনের অর্থাৎ কোনো এক ব্যবসায়ীর শুকনো খড়ের আঁটি বোঝাই করা বড় নৌকা বাঁধা আছে, এই রকম একটা দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। ঠিক আছে, এরপরে দেখব তিনে, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। ঠিক আছে, কী আছে দেখো, তৃণ, তটিনী, গোরক্ষক, পৃথিবী, জলধর। ঠিক আছে, একই শব্দযুক্ত অর্থ যেগুলো তোমরা কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে তোমাদেরকে। তো দেখো তৃণ মানে ঘাস, দেওয়া আছে দেখে নেবে, তৃণ মানে ঘাস, তটিনীর অর্থ হচ্ছে নদী, তারপরে গোরক্ষক মানে হচ্ছে রাখাল, আর পৃথিবী হচ্ছে বিশ্বভুবন। ঠিক আছে, এরপরে জলধর মানে হচ্ছে মেঘ। এরপরে চারের দাগের আছে বিশেষণ করতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখো বইয়ের মধ্যে বিশেষণগুলো কি আছে, ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর আর গাছ আর লোক। ঠিক আছে, যেগুলো বিশেষ্য আছে বিশেষণও করতে হবে, বিশেষণগুলো বিশেষতে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো দেখো ঘাসটা হবে কি, ঘেঁষো। ঠিক আছে, ঘাস হবে ঘেঁষো, রাখাল রাখালিয়া, আকাশ আকাশি, মাঠ মেঠো, আর দেখো আদরটা হবে আদুরে, গাছটা হবে গেছো, আর লোকটা হবে লৌকিক। ঠিক আছে, তারপরে পাঁচের দাগের দেখব কি আছে, পাঁচের দাগের দেখো আছে যে পাশের দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। তাহলে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে, নদী আছে, আদর আছে আর বাতাস আছে। ঠিক আছে, তো দেখো এগুলো কিভাবে করবে, তো দেখো নদীটা হবে উপনদী, তাহলে উপসর্গটা কি হচ্ছে, নদী ছিল, এরকম নদী আছে, উপটা হচ্ছে উপসর্গটা হচ্ছে উপ। ঠিক আছে, যোগ করে দিয়ে উপনদী হয়ে গেল। তারপর দেখো আদর, ঠিক আছে, আদর দেওয়া আছে, এটা অনাদর করলাম। ঠিক আছে, অনাদর। ঠিক আছে, তো উপসর্গটা হচ্ছে অনা। ঠিক আছে, তারপর দেখো বাতাসটা হচ্ছে প্রতি বাতাস, উপসর্গটা হচ্ছে প্রতিটা যোগ করে প্রতি বাতাস হয়ে গেল। ঠিক আছে, তারপরে ছয়েরটা দেখে নেব কি, ছয়েরটাতে আছে উদ্দেশ্য এবং বিধেয় অংশগুলিকে আলাদা আলাদা করতে হবে, এবং কি করতে হবে, উদ্দেশ্য যে অংশটা আছে, উদ্দেশ্য অংশে সম্প্রসারণ করতে হবে। ঠিক আছে, তো উদ্দেশ্য অংশটাকে সম্প্রসারণ করতে হবে। তো দেখো কি আছে, প্রথম বাক্যটি ছিল, ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। ঠিক আছে, এই লাইনটি ছিল। তো দেখো উদ্দেশ্য অংশ এখান থেকে করে দিতে হবে আলাদা করে, এইভাবে করবে, ওই যে অসৎ গাছটি, এটা উদ্দেশ্য হবে, এইভাবে তোমরা লিখবে। বিধেয় দেখো, ও তো পথিকজনের ছাতা, এই দুটো লাইন ছিল, এটা উদ্দেশ্য অংশ, এটা হবে বিধেয় অংশ এইটা। ঠিক আছে, তারপরে উদ্দেশ্যটা সম্প্রসারণ করতে হচ্ছে। তো উদ্দেশ্যটা সম্প্রসারণ করতে হবে কেমন করে, দেখো
ওই যে প্রতীক, ওই যে অসৎ গাছটি, ঠিক আছে, ওই যে অসৎ গাছটি। তো এটা উদ্দেশ্যটা, এটা ছিল উদ্দেশ্য। একে সম্প্রসারণ করলে কেমন হচ্ছে দেখো, ওই যে পাতায় ভরা বিশাল অসৎ গাছটি, ও তো পথিকজনের ছাতা, ঠিক আছে, পাতায় ভরা বিশাল, এটা হবে সম্প্রসারিত অংশ। এরপরে দেখো, এরপরের লাইনটা কি আছে দেখো, 6-এর 2 একটা কি আছে, কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো, ঠিক আছে। এইবারে উদ্দেশ্য বিধেয় আলাদা করতে হবে, এইভাবে লিখবে উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য অংশটা লিখে দেবে কেউ কোথা নেই, বিধেয় হচ্ছে বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো, ঠিক আছে। এবারে উদ্দেশ্য অংশটি, এইটা উদ্দেশ্য অংশ, এই অংশটাকে সম্প্রসারণ করলে কেমনভাবে লেখা যায় দেখো, কেউ কোথাও নেই, মাঝে মাঝে ঝড়ো বাতাস ভীষণ ওড়ায় মিহি সাদা ধুলো, ঠিক আছে। তাহলে মাঝে মাঝে ঝড়ো, এটা হচ্ছে সম্প্রসারিত অংশ। এরপরে 3-এরটা দেখব। 3-এরটা কী আছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। তাহলে উদ্দেশ্য অংশটা দেখো, আঁচল পেতে বিশ্বভুবন, ঠিক আছে, এটা হবে উদ্দেশ্য অংশ। বিধেয় অংশটা দেখো, ঘুমোচ্ছে এইখানে। এবারে এই উদ্দেশ্য অংশটিকে, আঁচল পেতে বিশ্বভুবন, এই অংশটিকে সম্প্রসারণ করতে হবে, মানে বাড়াতে হবে, ঠিক আছে। কিভাবে বাড়ানো হচ্ছে দেখো, অপূর্ব রঙিন আঁচল পেতে বিশ্বভুবন, আঁচল পেতে বিশ্বভুবনে দেখো এই অংশটা এখানে যোগ হলো, এর এই অংশটা রেখে এর সামনে কিছু যোগ করতে হবে, পিছনে কিছু যোগ করতে হবে, এইভাবে সম্প্রসারণ করতে হবে, মানে বাড়াতে হবে, ঠিক আছে। তো দেখো কি করলাম না, অপূর্ব রঙিন, অপূর্ব রঙিন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, সম্প্রসারিত অংশটা হচ্ছে অপূর্ব রঙিন, এইভাবে তোমরা লিখবে, ঠিক আছে। তারপরে 7-এরটা দেখে নেব। 7-এ কি আছে, বিশ্বভুবন শব্দে, বিশ্ব আর ভুবন শব্দ দুটির একই উপস্থিতি রয়েছে, যাদের যাদের অর্থ একই, এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো, ঠিক আছে। 5টি শব্দ তোমরা এইভাবে লিখতে পারো। জগৎ সংসার একটা, বিশ্ব ব্রহ্মাণ্ড, দুটোরই কিন্তু একই মানে, বিশ্ব এবং ব্রহ্মাণ্ড একই মানে পৃথিবী। জগৎ সংসার একই জিনিস, লোক জন একই জিনিস, ঘর বাড়ি, নদ নদী, ঠিক আছে। এরপর দেখো 8-এর দাগেরটা কী আছে, ক্রিয়ার কাল নির্ণয় করো, ঠিক আছে। কোনটিতে কাজ চলছে, এই যে বাক্যগুলি আছে দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে দেখো। তো কোনটিতে কাজ চলছে এবং কোন বাক্যটিতে কাজ শেষ হয়েছে এটা বোঝাচ্ছে, তোমাদেরকে লিখতে হবে, আর ক্রিয়ার কালটা লিখতে হবে, ক্রিয়ার কাল নির্ণয় করো। তো দেখো প্রথমে কি আছে, 8-এর 1, চড়ছে দূরে গরু বাছুর, ঠিক আছে। চড়ছে দূরে গরু বাছুর, তার মানে চড়ছে, কাজটা চলছে, ঠিক আছে। তাহলে এইটা হবে কাজটা চলছে, আর ক্রিয়ার কালটা হবে ঘটমান বর্তমান, ঠিক আছে, এখনও ঘটছে, ঘটমান বর্তমান, কাজটা চলছে, ঠিক আছে, চড়ছে তাই। 8-এর 2-একটা দেখো, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, মানে এটা এখনও যাচ্ছে, যায় মানে যাচ্ছে, আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, এটা ঘটমান বর্তমান মানে ঘটে চলেছে, আর কাজটা চলছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে দেখো কোনটা কাজটা চলছে কোনটা শেষ হয়েছে চিহ্নিত করতে হবে, এভাবে লিখে দেবে। এবার দেখো 8-এর 3-একটা, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি, মানে বাঁধা হয়ে গেছে আর কি, কেউ বেঁধে দিয়ে চলে গেছে, তার জন্য এই কাজটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হবে সাধারণ বর্তমান, কাজ শেষ হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো 8-এর 4-একটা, বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো, ঠিক আছে। মিহি সাদা ধুলো মানে ঝড় হাওয়া চলছে এবং ধুলো উড়ছে, তাই এটা ঘটমান বর্তমান, কাজটা চলছে। এরপরে 8-এর 5 দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, এটা ঘুমোচ্ছে মানে ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, তার জন্য কাজটা চলছে, ঠিক আছে, কাজ চলছে, এটা হচ্ছে ক্রিয়া, হচ্ছে ঘটমান বর্তমান, ঠিক আছে। এরপরে 9-টা দেখে নেব, নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণীবিভাগ করো। কি কি, এই যে 4টে বাক্য দেওয়া আছে, কোনটা সরল কোনটা যৌগিক কোনটা জটিল এটা লিখতে হবে, ঠিক আছে। দেখো আছে, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, এটা সরল বাক্য। তারপরে দেখো 9-এর 2-একটা, ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা, এটা যৌগিক বাক্য। তারপরে 9-এর 3-একটা, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, এটা জটিল বাক্য। তারপরে 9-এর 4-টা দেখো, যে জানে সেই জানে, এটা যৌগিক বাক্য। এরপরে 10-এরটা দেখো কি আছে, ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম,
এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। এই রকম আরও কিছু সর্বনামের উদাহরণ তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো দেখো কি কি দেবে। দেখো এই যে আছে, ওগুলো লিখবে, ওটা লিখবে, ওদের লিখবে এবং ওইগুলো, ওই সকল, ওরা, ওদের, এইগুলো লিখে দেবে, ঠিক আছে? তারপরে 11 দাগের দেখব কি আছে। দেখো 11 দাগের আছে যে পথিকজনের ছাতা সম্বন্ধ পদটি চিহ্নিত করো। কবিতায় থাকা সম্বন্ধ পদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধ পদযুক্ত শব্দ তৈরি করো, যেমন গোঠের রাখাল, দুপুরের ঘুম, এই রকম শব্দগুলো সম্বন্ধ পদযুক্ত শব্দ তৈরি করতে হবে, ঠিক আছে? তো দেখো 11টা দেখো কেমনভাবে লিখবে। দেখো, ঘাসের গালচেখানি, এটা দেবে। গাছের তলায়, এরকম লিখবে। খোলের মধ্যে, খড়ের আঁটি, নদীর ধারে, এই রকম সম্বন্ধযুক্ত পদগুলো তোমরা লিখে দেবে, ঠিক আছে? তো এরপরে দেখো নতুন যে সম্বন্ধ পদগুলি তোমরা লিখবে। নদীর জল, গাছের ফল, ফলের বীজ, ডাবের জল, আমের আঁটি, পুকুরের ঘাট, মাঠের ধান, চিড়ের মোয়া, ফুলের গন্ধ, এসবগুলো তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো এরপরে 12টা দেখব কি আছে। 12টা আছে, ওই বড় নৌকাটি বলতে, ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে। ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকোকে। নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে। এরকম একটি মাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। তো দেখে নাও এবারে উদাহরণগুলো। দেখো, বস্তুবাচক বিশেষ্য পদের পরে টি, টা, খানা, খানি, গাছা, গাছি যুক্ত করে এক বচনের রূপ বোঝানো যায়। তো এক বচনের রূপগুলো দেখো, যেমন কলমটি মানে একটা কলম বোঝাচ্ছে, মালা খানি একটি মালা, তারপরে হচ্ছে চেয়ারটা, এখানে একটি চেয়ারকে বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো শাড়ি খানা, চুড়ি গাছা, বালা গাছি, বইটি, খাতাটি ইত্যাদি, এরকম লিখবে। এরপরে 13 দাগেরটা দেখব কি আছে। 13 দাগেরটা দেখো, কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। কবিতায় বহু বচনের প্রয়োগ রয়েছে, প্রসঙ্গত শব্দকে আর কিভাবে আমরা বহু বচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে লেখো, ঠিক আছে? তাহলে বহু বচনের রূপ আছে এই রকম শব্দ খুঁজে লিখতে হবে, তারপরে আরও তোমাকে তৈরি করে লিখতে হবে। তো দেখো কবিতায় বহু বচন যেগুলো দেওয়া আছে কি আছে, মেঘগুলো, লোকগুলো, এগুলো আছে। তো এক বচনের সঙ্গে গুলি, রা, এরা, গণ, এই সবগুলো যোগ করে কিন্তু বহু বচন করা যায়। তো এবারে বহু বচন রূপগুলি তোমরা এইভাবে লিখবে, বইগুলি, ছেলেরা, গাছেরা, মহিলাগণ ইত্যাদি। আবার কি এক বচনের সঙ্গে ঘর, এক বচনের সঙ্গে সব, সকল, সমস্ত, বিস্তর, বহু, অসংখ্য, কত ইত্যাদি যোগ করেও কিন্তু বহু বচনে করা যায়। এরপরে দেখব যে 14 দাগের যে প্রশ্নগুলো আছে। 14 দাগে দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লিখতে হবে। তো দেখো 14 একে আছে, আঁচল পেতে বিশ্বভ্রমণ ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবার কারণ কি? তারপর দেখো 2-এরটা কী আছে, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়, কবিতায় ফুটে ওঠে এই ছবিটি কেমন আর কি, ছবিটি লিখতে হবে, ঠিক আছে? মানে ছবির ভাষাটি। তারপরে দেখো তারপরে একটা চিঠি দেওয়া আছে, চিঠিটা অলরেডি আমার একটা ভিডিও আগে দেওয়া আছে, ওটা লিঙ্ক দিয়ে দেবো নিচে ডেসক্রিপশানে, দেখে নেবে, ঠিক আছে? তো দেখো প্রথম দুটো প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভ্রমণ ঘুমাচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? দেখো 14-এর 1-এর প্রশ্নর
প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবার কারণ কি? তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে। কবির এমন ভাবনার কারণ হলো গ্রামের দুপুর, গরমকাল, সূর্যের উত্তাপ, মাঠঘাট জনশূন্য, দূরে গরু বাছুর চড়ছে, অশ্বত্থ গাছের তলায় রাখাল শুয়ে শুয়ে দেখছে কিভাবে মেঘগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছে। কবির মনে হচ্ছে অন্য কোথাও কোলাহল থাকলেও গ্রামের এই গ্রীষ্মের দুপুরে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে। অর্থাৎ মানুষজন বা প্রাণীকুল ঘুমিয়ে পড়লে যে নিস্তব্ধতা বোঝা যায়, তা এই মুহূর্তে কবি অনুভব করেছেন। তাই তিনি বলেছেন বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এরপরে দেখে নেব 14-2 প্রশ্নের উত্তরটা। ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লিখতে হবে। তো দেখো উত্তরটা এইভাবে তোমরা লিখে নিতে পারো। কবিতায় দেখা যাচ্ছে গ্রীষ্মের এক দুপুর, পশু পাখি ক্লান্তিতে নীরব হয়েছে, অশ্বত্থ গাছ তার ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, তার নিচে সবুজ ঘাস গজিয়ে উঠেছে, দূরে গরু বাছুর চড়ছে, গাছের তলায় শুয়ে রাখাল মেঘেদের আকাশকে ছুঁয়ে যাওয়া দেখছে, নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা কোনো এক ব্যবসায়ীর বড় নৌকো বাঁধা আছে, কোনো মানুষ ধারে কাছে দেখা যাচ্ছে না, বাতাসে খুব গুঁড়ো সাদা ধুলো উড়ছে, যে যার ঘরে লোকেরা ঘুমোচ্ছে, সারা প্রকৃতি যেন ঘুমোচ্ছে। 14-3 যে প্রশ্নটি আছে, কোনো এক ছুটির দিনে দুপুরবেলায় তোমার বাড়ির চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তো এই চিঠির জন্য আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, আমি ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে দেখে নেবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবে।